এরপর আমরা ফিজিক্সের মেন জায়গাটাতে আমরা এবার চলে আসবো। তো এর আগে আমরা বলেছি যে ফিজিক্সের জায়গা কতটা, এখতিয়ার কতটা, গোটা বিজ্ঞানের কোন জায়গাটা আমরা আমাদের ফিজিক্সের পার্ট, সেটা হচ্ছে যেখানে পদার্থ এবং শক্তি রয়েছে। পদার্থ কারা? যারা যে কিছুটা জায়গা দখল করতে পারে। আমি খুব সিম্পল করে তোমাদের আমি একটা বলছি, বইয়ের ভাষার বাইরে যাদেরকে তুমি ছুঁতে পারছো, হাত দিয়ে ছুঁতে পারছো, স্ক্রিনটা ছুঁতে পারছো, পেনটা ছুঁতে পারছো, টেবিল, হাওয়া তুমি ছুঁয়ে দেখতে পাচ্ছ, সেগুলো হচ্ছে পদার্থ। তাহলে আমাদের আশেপাশে যে জিনিসগুলোর ভর আছে, জাড্য রয়েছে, সেগুলো হচ্ছে সব পদার্থ। এবার পদার্থে আমরা জানি মৌলিক পদার্থ নিজেরাই তৈরি হয় অন্য কারোর সাহায্য না নিয়ে। মৌলিক পদার্থের অনেকগুলো কম্বিনেশনের মৌলিক পদার্থ নিয়ে তৈরি হয় যৌগিক পদার্থ, ঠিক আছে? যেমন এখানে একটা জলের অণু দেখানো রয়েছে, এবং মৌলিক যৌগিক মিক্সড হয়ে যদি থাকে সেটা একটা মিশ্র পদার্থ, যেমন বায়ু একটা মিশ্র পদার্থ। আবার পদার্থ তিনটে স্টেটে থাকতে পারে, কঠিন অবস্থায় থাকতে পারে, তরল থাকতে পারে, গ্যাসীয় থাকতে পারে। তাহলে পদার্থ আমাদের একটা বেসিক পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে শক্তি বা এনার্জি। এনার্জি কি? কোনো পদার্থ আছে না, পদার্থকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে এনার্জি, না হলে পদার্থ এখানেই থাকবে, ঠিক আছে? তাহলে এনার্জির সাহায্যে আমরা কি করি? এনার্জির সাহায্যে আমরা কাজ করি, কাজ করার সামর্থ্যকে বলে শক্তি। এনার্জির অনেকগুলো ফর্ম রয়েছে, ঠিক আছে? তোমরা এই ফর্মগুলো পড়েছো। মোটামুটি এনার্জির 8টা ফর্ম: তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, পারমাণবিক শক্তি, চৌম্বক শক্তি, সব আমরা পড়েছি। এবং এটাও পড়েছি যে শক্তিকে একটা রূপ থেকে অন্য রূপে কিন্তু শক্তিকে রূপান্তর করা যায়। এবার পুরনো যে ফিজিক্স, ক্লাসিক্যাল ফিজিক্স, তারা ভাবতো ভর এবং শক্তি হচ্ছে আলাদা। আলাদাভাবে ভরকে সৃষ্টি ধ্বংস করতে পারা যায় না, চিরকাল আছে। শক্তিকেও সৃষ্টি ধ্বংস করতে পারা যায় না, সেটা চিরকাল আছে। একে আমরা কি বলি? এদেরকে বলি সংরক্ষণ সূত্র, কনজারভেশন ল। তো মডার্ন ফিজিক্স বললো, প্রথম আইনস্টাইনই বললেন যে না, ভর এবং শক্তি হচ্ছে একই কয়েনের এপিটোপিট। ভরকে শক্তিতে বা শক্তিকে ভরে রূপান্তর করা সম্ভব। তখন এলো ভর এবং শক্তির একসঙ্গে সংরক্ষণ সূত্র, ঠিক আছে? তাহলে ভর আর শক্তি খুবই ইম্পর্টেন্ট। আগে মনে করা হতো ভর এবং শক্তি আলাদা, এখন জানা গেছে যে ভর এবং শক্তি একই, কিন্তু এরা হচ্ছে সংরক্ষিত। গোটা ব্রহ্মাণ্ডে মোট ভর শক্তির পরিমাণ কিন্তু না বাড়ছে না কমছে, ভর এবং শক্তির মোট পরিমাণটা কিন্তু কনস্ট্যান্ট। এবার এই চ্যাপ্টারে যেটা আছে সেটা হচ্ছে পরিমাপের প্রয়োজনীয়তা এবং রাশি। ফিজিক্সে পরিমাপটা ভীষণই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা 11-এর প্রথম চ্যাপ্টারটা এবং তোমাদের ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টারটা সেম। এখানে শুধু সেই বিষয়গুলোকেই অনেক ভালো করে অনেক ডিটেলসে আমরা জানি। এবার আমাদের আশেপাশের যে ভৌত বিষয়গুলোকে আমরা, আমাদের আশেপাশের যে বিষয়গুলোকে আমরা পর্যবেক্ষণ করছি, তাহলে ফিজিক্সের সেগুলো হচ্ছে পার্ট। মানে আমাদের আশেপাশে যা কিছু দেখছি, কেন হচ্ছে, কি জন্যে হচ্ছে, সেগুলো আমরা খোঁজার চেষ্টা করেছি ফিজিক্সে। এগুলো খুঁজতে গিয়ে আমাদের আশেপাশে কিছু বৈশিষ্ট্য আমরা দেখেছি যেগুলোকে কিন্তু মাপা যায় না কোনোভাবে। এই বৈশিষ্ট্যগুলো দেখো, আমাদের মনের যেগুলো দেখাচ্ছে, এখানে আনন্দ, দুঃখ, রাগ, ভয়, ভালোবাসা, ঠিক আছে? ধরো আমি বললাম যে আমি তোমাকে ভালোবাসি, কতটা ভালোবাসি মেজারমেন্ট করা সম্ভব? মেজারমেন্ট করা সম্ভব না। তাহলে আমাদের আশেপাশে যে বিষয়গুলোকে আমরা মাপতে পারি না, পরিমাপ মানে হচ্ছে মাপা, সেগুলো কিন্তু রাশি নয়। কিন্তু আমাদের আশেপাশের বেশ কিছু বিষয় রয়েছে যেগুলোকে আমরা মাপতে পারি, সেগুলোকে বলি আমরা রাশি বা কোয়ান্টিটি। যেমন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আয়তন, ভর, সময়, এগুলো। একটা টেবিল রয়েছে, টেবিলের উচ্চতা মাপ, টেবিলটা কোনো রাশি নয়, টেবিলের উচ্চতা মাপা যায়, সেটা একটা রাশি। টেবিলের ভর মাপা যায়, সেটা একটা রাশি। তাহলে আমাদের আশেপাশের বিষয়সমূহ যা কিছুকে আমরা মাপতে পারি তাকে কি বলি? তাকে আমরা বলি রাশি। তাহলে রাশির মেন বৈশিষ্ট্য, তাকে মাপা যায়। এখন প্রশ্ন হলো যে এই রাশি বা আমাদের আশেপাশের ভৌত বিষয় মাপার আমাদের প্রয়োজন কি? কিছু পয়েন্ট করে আমি দেখেছি যে রাশিগুলোর প্রয়োজন ঠিক কেন হয়েছে মানব সভ্যতায়। দৈনন্দিন জীবনের হিসেব নিকাশ, আমরা চাল, ডাল, সবজি কিনতে যাচ্ছি, মা বললো যা বাবু তুই দোকান থেকে চাল কিনে নিয়ে আয়। মা আমাকে পরিমাণটা বোঝাবে কি করে? মা যদি বলে যা একটুখানি চাল কিনে নিয়ে আয়, আমি তো কনফিউজ, দোকানদার আরো কনফিউজ যে একটুখানি কাকু চাল দাও আমাকে। তো পরিমাণ বোঝানোর জন্য আমাদের রাশির প্রয়োজন হয়। ব্যবসা বাণিজ্য এবং আদান প্রদান, ধরো আমরা বিদেশ থেকে একটা জাহাজ অর্ডার দিচ্ছি, জাহাজ ইংল্যান্ড থেকে তৈরি হয়ে ভারতে আসবে। তো জাহাজটা কতটা বড় আমরা তৈরি করতে চাইছি, সেটা দিয়ে কি কাজ করাতে চাইছি। তাহলে বাণিজ্য, এক দেশ থেকে অন্য দেশে যখন যাব তখন পরিমাপের আমাদের প্রয়োজন। বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যায় ধরো বিভিন্ন কেমিক্যাল ইউজ করছি, কোন কেমিক্যাল কতটা নেব তার জন্য আমাদের পরিমাপের দরকার। বিভিন্ন যন্ত্রপাতি চলছে ল্যাবে, একটা এক্সরে মেশিন চলছে বা একটা ইসিজি চলছে, সেখানেও কি পরিমাপ তোমায় করতে হবে। জীবনযাত্রার নিরাপত্তা,
তুমি ওষুধ খাবে, কি পরিমাণে খাবে সেখানে পরিমাপের দরকার। একটা বিল্ডিং তৈরি করব, বিভিন্ন কম্পোনেন্ট, সিমেন্ট কতটা নেব, বালি কতটা নেব, কি অনুপাতে মেশাবো, তাহলে পরিমাপ এখানে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। তাহলে রাশির প্রয়োজন কিন্তু এই কারণগুলোতে, বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ, তাদের তুলনা করা, বৈজ্ঞানিক গণনা এবং বিভিন্ন প্রাকৃতিক ঘটনার ব্যাখ্যা এবং বিশ্লেষণ, এই কারণে রাশিগুলো কিন্তু এসেছে। এরপর রাশিগুলো যখন আমরা মাপবো, রাশিগুলো মাপতে গিয়ে ফিজিক্সে কিন্তু তুলনা খুবই ইম্পর্টেন্ট। আমরা বলি না মানুষের সঙ্গে মানুষের তুলনা খুব খারাপ, আমি আমার মতো আমার সঙ্গে কাউকে তুলনা করো না। হ্যাঁ, হতে পারে যে বাস্তব জগতে আমাদের জীবনযাত্রায় তুলনাটাকে আমরা অনেক সময় ভালোভাবে নিই না, কিন্তু ফিজিক্স বা ইঞ্জিনিয়ারিং দাঁড়িয়ে আছে পুরোটাই কিন্তু কম্প্যারিজনের ওপরে। যেমন এখানে বেশ কিছু বৈশিষ্ট্য আমরা দেখছি, বড় ছোট, বিপরীত বৈশিষ্ট্য, লম্বা খাটো, রোগা মোটা, ভারী হালকা, এই সবগুলো জায়গাতেই রয়েছে কিন্তু একটির সঙ্গে অন্যটির তুলনা। আমি যাকে বলছি লম্বা, ধরো ভারতীয় বলে, ধরো কেউ 6 ফুট ধরো কারোর হাইট, আমরা বলছি লম্বা, কিন্তু যদি দেখো সে ইংল্যান্ডে যায় বা ইউরোপের অন্য কান্ট্রিতে যায় যেখানে বাকি সবাই 6.5 ফুট লম্বা, তাকে কিন্তু সেখানকার লোকে বলবে বেঁটে। তাহলে আমাদের কোনো রাশিকে যখন আমরা পরিমাপ করব তখন একদম প্রাইমারিলি আমাদের মনে আসে কিন্তু এই তুলনার ধারণাটা। যখন আমরা কোনো রাশিকে তুলনা করি তখন সেই রাশির একটা জানা মান নেই, তার সঙ্গে তুলনা করি। মানে আমি যাকে বলছি এখানে লম্বা, ইউরোপে তাকে বলছে বেঁটে। তাহলে আমরা তুলনাটা একটা নির্দিষ্ট পরিমাণের সঙ্গে আমরা করি ফিজিক্সের তুলনাটা, ঠিক আছে? তো এই তুলনা করার পরে যেমন যখন বিভিন্ন রাশি আমরা তুলনা করি, যখন দৈর্ঘ্যের আমরা মাপি বা পরিমাপ করতে চাই, দৈর্ঘ্যের ছোট অংশের তুলনা করি, যখন ভর আমরা মাপি, ভরের ছোট অংশের সঙ্গে আমরা তুলনা করি। তাহলে ফিজিক্সে রাশির পরিমাপ তখনই সম্ভব যদি একটা জানা মানের সঙ্গে তার তুলনা করি। যতক্ষণ তুলনা আমরা করব না ততক্ষণ কোনো রাশিকে কিন্তু আমরা পরিমাপ করতে পারবো না। তাহলে পরিমাপের জন্যে কোনো রাশিরই একটা অংশের সঙ্গে সেই রাশিটার তুলনা করা ভীষণ প্রয়োজন। এরপর তুলনা করতে গিয়ে না আমাদের একটা সমস্যার আমরা সম্মুখীন হলাম। ধরো একটা ঘরকে আমরা মাপতে চাইছি, একটা ঘরের দৈর্ঘ্য। তো একটি ছেলে লম্বা, তার হাতও লম্বা, সে ঘরটি মেপে বললো যে ঘরটি 10 হাত লম্বা। একটি ছেলের হাইট হচ্ছে কিছুটা খাটো, তার হাতটাও ছোট, সে যখন ঘরটা মাপছে সে বলছে 11 হাত লম্বা। তাহলে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে হ্যাঁ রে তোর বাড়ির ঘরটা কতটা লম্বা, তো একজন বলবে 10 হাত, একজন বলবে 11 হাত, বা আমি বললাম 10 হাত, যাকে বললাম তার হাত আমার থেকে ছোট বা বড়, সে মাপটা ভুল বুঝবে। তাহলে এখানে না যখন আমরা রাশি পরিমাপ করছি আমরা একটা প্রবলেমের সম্মুখীন হচ্ছি। তুলনা তো ভাই করব, আমি দৈর্ঘ্য মাপবো একটা ছোট দৈর্ঘ্যের সঙ্গে তুলনা করব, আমি ভর মাপবো একটা ছোট ভরের সঙ্গে তুলনা করব, কিন্তু কার সঙ্গে তুলনা করব? এটা একটা বিগ এখানে কোশ্চেন মার্ক আমাদের এলো। এখানে একটি কনসেপ্ট তোমাদের আমি দেব, যেটা রাশি এককের সঙ্গে তোমরা পড়তে ক্লাস 9-এ, যে প্রমাণ মান। সেই প্রমাণ মান কথাটার মানে কি সেটা আমি তোমাদের এখানে বোঝানোর চেষ্টা করেছি। সেটা প্রমাণ কথাটার এখানে ইংরাজি টার্ম হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড মান মানে কি? যেমন ধরো আমরা বিভিন্ন কোম্পানির ফোন ইউজ করছি, তো ফোনের কিন্তু যে স্ক্রিন সাইজগুলো ডিফারেন্ট, বিভিন্ন ফোনের বিভিন্ন স্ক্রিন সাইজ হয়, কিন্তু দেখবে যে টাইপ সি পোর্ট হয়, টাইপ সি পোর্ট কিন্তু সেম যে কোম্পানিরই হোক না কেন, এক কোম্পানির টাইপ সি পোর্ট কিন্তু অন্য কোম্পানির ফোনেতেও কিন্তু কার্যকারী হয়। তাহলে টাইপ সি পোর্টের যে মাপটা, সেই মাপটা দুনিয়ার যত কোম্পানি ফোন ম্যানুফ্যাকচারিং যত কোম্পানি রয়েছে তারা কিন্তু সেম মাপ নিয়ে করছে। তাহলে সেম একটা মাপ নিয়ে যদি সবাই একই জিনিস তৈরি করি, ওই মাপটাকে বলি আমরা স্ট্যান্ডার্ড মাপ। এরকম স্ট্যান্ডার্ড মাপের অনেক উদাহরণ আমরা পাই, যেমন ধরো ইউএসবি পোর্ট, আমরা পেন ড্রাইভ ইউজ করছি বা অন্যান্য অনেক ইউএসবি পোর্ট ইউজ করছি। দেখো যে কোম্পানিরই কম্পিউটার হোক বা ল্যাপটপ হোক, তার সঙ্গে যে কোনো কোম্পানির পেন ড্রাইভই কিন্তু লেগে যায়, অর্থাৎ ওই মাপটাও কিন্তু নির্দিষ্ট। একটা সিডি বা ডিভিডির মাপ, সিডির মাপ যে কোম্পানিরই হোক না কেন সেম রেডিয়াসটা, তাহলে এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড। একটা এমন মাপ যে মাপটা দুনিয়ার সবাই মেনে নিয়েছে তাকে আমরা বলি স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ড কথাটারই বাংলা আমাদের বাংলা বইগুলোতে করেছে প্রমাণ। তো ওটা স্ট্যান্ডার্ডের বাংলা যথাযথ কিছু নেই, প্রমাণটা অন্তত স্ট্যান্ডার্ডের ঠিকঠাক বাংলা নয় যদিও। তাহলে স্ট্যান্ডার্ড কথাটার মানে আমরা বুঝতে পারলাম যে স্ট্যান্ডার্ড মানে সবাই সেটাকে মেনে নেবে এমন একটা মাপ। তো এই এককগুলো যখন করা হলো, মানে একক কি? একক হচ্ছে যার সঙ্গে কোনো ভৌত রাশির আমরা তুলনা করব তাকে আমরা বলি একক। তো
এককগুলো সবসময় হয় কিন্তু স্ট্যান্ডার্ড। তাহলে ওই যেমন টাইপ সি পোর্ট ছিল, তেমনই একক পরিমাপের জন্যে, কোনো রাশিকে পরিমাপের জন্যে কোনো ভৌত রাশির একটা ছোট স্ট্যান্ডার্ড মাপকে দুনিয়ার সবাই ধরে নিয়েছে যে ওর সঙ্গেই তুলনা করবে। মানে ধরো টাইপ সি পোর্টের সঙ্গেই তুলনা করলাম যে দৈর্ঘ্য কত, একটা ঘরের দৈর্ঘ্য, কেউ বললো 100টা টাইপ সি পোর্ট রাখলে যতটা হবে ততটা দৈর্ঘ্য, তাহলে সবাই আমরা বুঝতে পারবো, কারণ টাইপ সি পোর্টের মাপটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তেমনই আমাদের ইউনিটগুলো, যে ইউনিটগুলো আমরা ধরেছি সেই ইউনিটগুলোর মাপ কিন্তু স্ট্যান্ডার্ড, অর্থাৎ নির্দিষ্ট মাপ। এরপর এই স্লাইডে আমরা দেখব বিভিন্ন রাশিকে আমরা মাপি কি করে। বিভিন্ন রাশিকে যখন আমরা মাপি, তোমরা দেখবে রাশিকে আমরা এরকম লিখি, ধরো কিছুটা চাল মাপলাম বা কিছুটা ডাল মাপলাম, আমরা লিখি 5 কেজি, একটা লিখি নাম্বার আর একটা তার পাশে লিখি ইউনিট। তাহলে কোনো রাশিকে আমরা প্রকাশ করি এইভাবে, কিউ হচ্ছে এখানে কোয়ান্টিটি, এন হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু আর ইউ হচ্ছে ইউনিট। তাহলে কোনো রাশিকে একটা সংখ্যা এবং তার পাশে একক দ্বারা আমরা বোঝাই। যেমন আমরা লিখলাম যে ধরো এখান থেকে কলকাতার দূরত্ব আমরা লিখলাম যে 100 কিলোমিটার, তার মানে এখানে কিলোমিটারটা কি, কিলোমিটারটা হচ্ছে ইউনিট, এবং 100টা কি, 100টা হচ্ছে একটা নিউমেরিক্যাল ভ্যালু। ঠিক আছে, এটার দ্বারা কি বোঝায়, এটার দ্বারা বোঝায় যে ডিস্টেন্সটা হচ্ছে 1 কিলোমিটারের 100 গুণ। তাহলে আমরা যদি জানি যে 1 কিলোমিটার কতটা, তাহলে এখান থেকে কলকাতার দূরত্ব যদি 100 কিলোমিটার হয়, আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এখান থেকে কলকাতার দূরত্ব কত। তাহলে কোনো কিছুকে পরিমাপ করে লেখার কায়দাটা হচ্ছে এরকম, একটা সংখ্যা এবং তার কায়দা একটা ইউনিট। সংখ্যাটা হচ্ছে ইউনিটের, রাশিটা ইউনিটের কত গুণ সেটাই সংখ্যার দ্বারা প্রকাশ করা হয়। এবার যখন রাশিকে আমরা এইভাবে পরিমাপ করি, তখন শুধু ইউনিট একটা বানালেই হয় না। তার কারণ হচ্ছে যখন কোনো রাশিকে তুলনা করি, সেই রাশির ছোট অংশের সঙ্গে তুলনা করা হয়। ধরো ব্যাগে তুমি কিছুটা চাল নিয়ে যাচ্ছ, তোমাকে আমি 1 কেজি একটা বাটখারা দিলাম, তুমি পেলে যে তোমার কাছে যে চালটা রয়েছে ওই 1 কেজি বাটখারাটার 100 গুণ। তাহলে তুমি বলতে পারবে যে আমার কাছে 10 কেজি বা 100 কেজি চাল, 10 কেজি চাল রয়েছে, 10 গুণ হলো, তাহলে 10 কেজি চাল আমার ব্যাগে রয়েছে। এবার ভাবো তোমার দাদা বাড়িতে এসেছে, দাদা কতটা লম্বা তুমি মাপবে, সেটাকে কিন্তু ওই বাটখারা তোমার হাতে ধরিয়ে দিলে তুমি মাপতে পারবে না। কেন? কারণ বাটখারাটা হচ্ছে একটা ভরের ইউনিট, আর তুমি মাপতে চাইছো দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য যদি মাপতে চাও, তোমাকে 1 ফুট ইউনিট নিতে হবে, বা 1 মিটার ইউনিট নিতে হবে, বা 1 সেমি ইউনিট নিতে হবে। তাহলে যে রাশি আমরা মাপছি সেই রাশিরই ছোট অংশকে কিন্তু আমাদের নিতে হয় ইউনিট হিসেবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেমন ছবিতে এখানে দেখিয়েছি, ফিতে একটা দৈর্ঘ্যের ইউনিট, সেটা দিয়ে জ্বর মাপা যাচ্ছে না, কারণ জ্বর মাপতে গেলে কি তাপমাত্রার ইউনিট লাগবে আমাদের, ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি ফারেনহাইট বা কেলভিন আমাদের লাগবে। তাহলে যে ভৌত রাশি মাপি আমরা, সেই ভৌত রাশিরই ছোট ইউনিট আমাদের দরকার হয় মাপার জন্য। দৈর্ঘ্যের জন্য দৈর্ঘ্যেরই ছোট অংশ দরকার, সেটাকে নাম দেবো দৈর্ঘ্যের ইউনিট। ভর পরিমাপ করার জন্য ভরের ছোট ইউনিট দরকার, তাকে বলবো ভরের একক। আবার সময় মাপার জন্য সময়ের ছোট অংশ দরকার, তাকে বলবো সময়ের একক বা সময়ের ইউনিট। তো এখানে কিছু ইন্ডিপেন্ডেন্ট কিছু ইউনিট দেখানো রয়েছে যারা একে অপরের উপর ডিপেন্ড করে না, যেমন ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, এগুলোকে আমরা সব বলি কিন্তু মৌলিক রাশি। আবার ছোট জিনিস মাপার জন্য দৈর্ঘ্যেরও ধরো অনেক রকমের রাশি রয়েছে। ছোট দৈর্ঘ্য মাপার জন্য আমরা ছোট ইউনিট ধরি, যেমন ধরো সেমি। বড় দৈর্ঘ্য মাপার জন্য আমরা বড় ইউনিট ধরি, যেমন দেখো এখানে দেখানো আছে কিলোমিটার। আরও বড় দৈর্ঘ্য মাপার জন্য আমরা আরও বড় একক আমরা ধরি, যেমন হচ্ছে লাইট ইয়ার। এগুলো একটু ক্লাস 9-এ তোমরা পড়েছিলে, ছোট একক এবং বড় একক কেন প্রয়োজন। চলো এবার আমরা যাই আমাদের নেক্সট স্লাইডে। এখানে দেখানো আছে যে একক কত রকমের হয়। একক বা রাশিগুলোকে না আমরা মেনলি দুটো টাইপে ভাগ করতে পারি। এক হচ্ছে মৌলিক রাশি, আর এক হচ্ছে লব্ধ রাশি বা যৌগিক রাশিও বলতে পারো তোমরা, ফান্ডামেন্টাল অ্যান্ড ডিরাইভড ইউনিট। এবার দেখো এখানে আমি না তোমাদের প্রথমে কালারগুলোর সঙ্গে একটু কম্পেয়ার করি, তাহলে ব্যাপারটা অনেক ইজি হবে। তো এই যে লাল, নীল আর হলুদ, এই 3টে কালারকে আমরা বলি প্রাইমারি কালার বা মৌলিক রং। এই 3টে রং যদি তোমাকে দেয়, এই 3টে রং মিশিয়ে তুমি সমস্ত কালার তৈরি করতে পারো। যে কালারগুলো তৈরি করতে পারো তাদেরকে বলি আমরা মিশ্র রং। এই 3টে রং, কিন্তু লাল দিয়ে তুমি নীল বানাতে পারবে না বা হলুদ বানাতে পারবে না, হলুদ দিয়ে লাল নীল বানাতে পারবে না। তাহলে এই রংগুলো কারোর ওপর নির্ভর করে না, কিন্তু এই রংগুলোর সাহায্যে আরও অনেক টাইপের রং আমরা বানাতে পারি। সেরকমই মৌলিক রাশিগুলো হচ্ছে এই রংগুলোর মতো।
প্রাইমারি কালারগুলোর মতো। মৌলিক যে রাশিগুলো রয়েছে তারা কিন্তু কারোর ওপর নির্ভর করে না, কিন্তু মৌলিক রাশিগুলোর সাহায্যে অন্যান্য রাশি বানানো যায়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে রাশি দু রকমের আছে আমাদের দুনিয়াতে। কিছু রাশি কারোর ওপর নির্ভর করে না, তাদের বলি মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল ইউনিট, অনেকটা মৌলিক রঙগুলোর মতো বা স্বরবর্ণগুলোর মতো, অ আ হর্ষই এরকম স্বরবর্ণগুলোর মতো। আর লব্ধ রাশিগুলো হচ্ছে এদের কম্বিনেশান, এদেরকে জুড়লে লব্ধগুলো পাই। যেমন এই অক্ষরগুলো হচ্ছে ধরো মৌলিক রাশি, শব্দগুলো হচ্ছে লব্ধ রাশি। যেমন এই অক্ষরগুলোকে জুড়ে জুড়ে আমরা শব্দ তৈরি করতে পারি, প্রাইমারি কালারগুলোকে মিশিয়ে মিশিয়ে মিশ্র কালার তৈরি করতে পারি, তেমনই মৌলিক রাশিগুলোকে মিক্সিং করে করে আমরা অনেক রাশি বানাতে পারি, যেগুলোকে আমরা বলি লব্ধ রাশি। প্রাইমারি আইডিয়াটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমাদের প্রশ্ন হলো যে কেন এরকম দুরকম রাশি ভাই হলো? তো আমি তো বললাম যে রাশি তারই ছোট একটা অংশকে তার ইউনিট ধরবো, তো বিভিন্ন ইউনিট তো ধরলেই হতো। তো দেখো এই মৌলিক রাশি হয় কিন্তু মাত্র 7 রকমের। আগে ভাবা হতো 3 রকমের হয়, ফিজিক্স আরও এগিয়ে যাওয়ার পরে আমরা দেখেছি মৌলিক রাশি হয় এই 7 রকমের, যাদের নাম আমি এখানে দেখিয়েছি। কিন্তু যৌগিক রাশি কত হতে পারে এদের কম্বিনেশনে? যৌগিক রাশি অসংখ্য হতে পারে, অগুন্তি হতে পারে। কালকেও যদি একটা কোনো কিছু আবিষ্কার হয়, নতুন একটা রাশি আবিষ্কার আবার হতেই পারে। তো যদি আমি নতুন নতুন রাশির নাম দিতে থাকি, নতুন নতুন একক আমরা ধরতে থাকি, তো সেগুলো কিন্তু মনে রাখাই সম্ভব হবে না। তার জন্য একটা ডিকশনারি বানাতে হবে আমাদের, যে বিভিন্ন রাশির কি কি একক আমরা মুখস্থ করব। কিন্তু যখন এই 7 রকম রাশির সাহায্যে বা 7 রকম এককের কম্বিনেশনের সাহায্যে না এদেরকে বানাই, তখন আমাদের কাছে কিছু ফর্মুলা থাকে, কিছু লজিক থাকে। এই লব্ধ রাশির এককগুলোকে আমরা মুখস্থ করি না, আমরা মুখস্থ করি এই মৌলিক রাশির এককগুলোর সাহায্যে। আমরা যখন বানাতে শিখে যাই তখন মৌলিক রাশিগুলোর কম্বিনেশনের সাহায্যে লব্ধ রাশিগুলোকে কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারি। ফলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেছে। না হলে যেমন এখানে লিখেছি ফিক্সনারি, মানে একটা কাল্পনিক ডিকশনারি বানাতে হতো আমাদের লব্ধ রাশিগুলোর জন্য। তাহলে লব্ধ রাশি বা একক, মৌলিক একক হচ্ছে 7টা, মৌলিক একক বা মৌলিক রাশি হচ্ছে 7টা, লব্ধ রাশি হতে পারে অসংখ্য। কিছু নিয়ম আছে আমরা এখানে শিখব, কিছু ফর্মুলা আছে যার সাহায্যে মৌলিক একক থেকে লব্ধ এককগুলোকে আমরা বানিয়ে নিতে পারি। এটাই হচ্ছে আমাদের এখানে সবচেয়ে সুবিধা। মৌলিক রাশিগুলোর কিছু নাম আমি এখানে দেখিয়েছি, লব্ধ রাশিরও কিছু নাম আমরা এখানে দেখছি। এরপর হচ্ছে লব্ধ রাশি কি করে তৈরি হয়, এখানে আমরা চলো কিছুটা আমরা দেখব। তো লব্ধ রাশিগুলো যে বানানো হয় না, লব্ধ রাশিগুলোর একটা মেন ফর্মুলা থাকে, একটা মাদার ফর্মুলা থাকে। সেই ফর্মুলা থেকেই তার সংজ্ঞা আসে, সেই ফর্মুলা থেকেই তার ডাইমেনশন আছে, সেই ফর্মুলা থেকেই তার ইউনিট আছে। একটা করে মাদার ফর্মুলা থাকে। যেমন দেখো ক্ষেত্রফল। তোমরা ক্ষেত্রফল কিভাবে তোমরা বের করেছিলে? একদম ধরো প্রাইমারি স্কুলে তোমরা ক্ষেত্রফলের আইডিয়াটা পেয়েছো, ঠিক আছে? ধরো এখানে একটা আমি আয়তক্ষেত্র আঁকলাম, তো আয়তক্ষেত্রের ভেতরের যে জায়গাটা সেটা ছিল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তোমরা কি করতে, আয়তক্ষেত্রের এই লেন্থটাকে তোমরা বলতে দৈর্ঘ্য, ধরলাম 3 মিটার, এটাকে বলতে প্রস্থ, বললাম 2 মিটার। তোমাকে বললাম যে ক্ষেত্রফল বের করো, এরিয়া বের করো। তো এরিয়া বের করার তোমাদের কাছে কি একটা ফর্মুলা ছিল, সেই ফর্মুলাটাই হচ্ছে এরিয়ার মাদার ফর্মুলা। যে এরিয়া কাকে বলে বললে এই ফর্মুলাটার সাহায্যে বানানো হয়। ক্ষেত্রফল সমান হচ্ছে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। প্রস্থ কত? প্রস্থ হচ্ছে কি 2 মিটার। তাহলে এদেরকে যদি তোমরা গুণ করো, গুণ করলে কি পাবে? 3 ইন্টু 2 হয়ে গেল 6। মিটার ইন্টু মিটার গুণ করে কি হলো? মিটারের স্কোয়ার। মিটার মিটার গুণ করে হলো কি মিটারের স্কোয়ার। তাহলে এই যে মিটারের স্কোয়ারটা এখানে হলো, এইটা হলো ক্ষেত্রফলের ইউনিট। মানে রাশিগুলো যখন গুণ হয়ে লব্ধ রাশি তৈরি হচ্ছে, এককগুলোও একই সাথে গুণ হচ্ছে, গুণ হয়ে লব্ধ রাশিরও ইউনিট তৈরি হয়ে যাচ্ছে। তাহলে কি সহজ, তুমি ভেবে দেখো। ক্ষেত্রফল কাকে বলে যদি তুমি জানো, ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় যদি তুমি জানো, তাহলে ক্ষেত্রফলের ইউনিট তুমি বের করতে পারবে। ক্ষেত্রফলের মাদার ফর্মুলা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এর ধরো এসআই ইউনিট কি হবে? মিটার ইন্টু মিটার। এসআই ইউনিট হয়ে যাবে কি মিটার স্কোয়ার। কেউ যদি সিজিএস ইউনিট বের করতে চায় ক্ষেত্রফলের, দৈর্ঘ্যের সিজিএস ইউনিট সেন্টিমিটার, প্রস্থেরও সেন্টিমিটার, তাহলে দুটো সেন্টিমিটার গুণ হবে, তাহলে ক্ষেত্রফলের সিজিএস ইউনিট হয়ে যাবে সেন্টিমিটার স্কোয়ার। একইভাবে কেউ যদি বের করে যে আয়তন কত হচ্ছে,
আয়তনের তোমরা জানো কি ফর্মুলা, এখানে ধরো একটা ঘনক আঁকছি আমি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, এটার ইউনিট কি, দৈর্ঘ্যের ইউনিট মিটার, প্রস্থের ইউনিট মিটার, উচ্চতার ইউনিট কি মিটার। তাহলে আয়তন যদি বের করি, মিটার মিটার মিটার, তিনটে মিটার গুণ হয়ে আয়তনের ইউনিট কি হয়ে যাবে, আয়তনের ইউনিট হয়ে যাবে মিটার কিউব। আবার কেউ দেখো যদি ঘনত্ব বের করে, ঘনত্বের এইটা হচ্ছে মাদার ফর্মুলা, মেন ফর্মুলা। ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। এখন ভর তার এসআই ইউনিট কি, কিলোগ্রাম বা কেজি। আয়তন তার ইউনিট এইমাত্র বললাম মিটার কিউব। তাহলে ঘনত্বের ইউনিট দেখো কিলোগ্রাম আর মিটার কিউবের ভাগফল, অর্থাৎ কিলোগ্রাম পার মিটার কিউব। তাহলে যদি আমরা এই ফর্মুলাগুলো জানি, এই ফর্মুলাগুলো জানি, যাকে আমি বলছি এখানে মাদার ফর্মুলা, তাহলে লব্ধ এককগুলো আমাদের মুখস্থ করতেই হচ্ছে না। লব্ধ একক আমরা বের করতে পারছি। একইভাবে ডাইমেনশন নেক্সট ক্লাসে আমরা পড়বো মাত্রা, তখন দেখবে মাত্রাগুলো কত ইজিলি আমরা বের করতে পারছি। এখানে আরও কিছু দেখানো রয়েছে, এখানে মৌলিক গঠনের কিছু লব্ধ একক দেখানো আছে, লব্ধ রাশি দেখানো রয়েছে। এখানে গতি সম্পর্কিত দেখানো রয়েছে। দেখো বেগ সমান জানি কি সরণ বাই সময় হয়, তাহলে এসআই ইউনিট কি হবে, সরণ একটা দৈর্ঘ্য, তার ইউনিট হবে মিটার, সময় তার ইউনিট হচ্ছে সেকেন্ড, তাহলে হবে কি মিটার পার সেকেন্ড। আবার যদি আমরা বের করতে চাই ত্বরণ, তার ফর্মুলা হচ্ছে কি বেগ বৃদ্ধির হারকে বলে ত্বরণ, বা বেগ পরিবর্তনের হারকে বলে ত্বরণ। বেগের ইউনিট কি মিটার পার সেকেন্ড, সময়ের ইউনিট কি সেকেন্ড, তাহলে হয়ে গেল কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইভাবে অ্যাক্সিলারেশন বা ত্বরণের ইউনিট আমরা পেয়ে গেলাম। সরি, একইভাবে যদি নিউটনের সেকেন্ড ল তোমরা দেখো, নিউটনের সেকেন্ড ল কি ছিল, নিউটনের সেকেন্ড ল ছিল এফ ইকুয়ালস টু এম এ। তো এখান থেকে ফোর্স বল তার ইউনিট আমরা পাবো, ধরো এম, তার ইউনিট কি, তার ইউনিট হচ্ছে কিলোগ্রাম। আবার হচ্ছে অ্যাক্সিলারেশন ত্বরণ, তার ইউনিট কি, এখানে হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বলের একক কি হলো, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার তোমাদের মনে একটা কোশ্চেন আসবে, স্যার বলের একক তো কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা লিখি না, কেন লিখি না? দেখো যখন একটা সমস্যা তৈরি হয়, যখন মৌলিক রাশিগুলোকে যুক্ত করতে করতে যাচ্ছি লব্ধ রাশির একক বানানোর জন্যে, তখন দেখা যায় যে রাশিগুলোও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। যেমন বল বানাতে গিয়ে ভরের একক, ভর রাশিটিকে লাগলো, ত্বরণটিকে লাগলো। আবার যদি তোমরা কার্য করো, একে আরেকটা দৈর্ঘ্য দিয়ে গুণ হবে, ফলে এগুলো আরও বড় হবে। তখন এরা না আমরা এর আবার শর্টকাট নাম রাখি। যেমন আমি এই এক্সাম্পলটা খুব বলি, ধরো একটি মেয়ের নাম হলো, কেউ যেন রাগ করো না, ফর এক্সাম্পল আমি বলছি, একটি মেয়ের নাম ধরো প্রজ্ঞা পারমিতা। খুব বড় নাম, ডিফিকাল্ট নাম, চট করে উচ্চারণ আমরা করতে পারি না। একটা মেয়ের নাম হচ্ছে প্রজ্ঞা পারমিতা। তো এই নামে ডেফিনেটলি, এই নামে কেউ তাকে ডাকতে পারবে না, বড় নাম শক্ত নাম বলে না। বাড়িতে তার ঠাকুমা তাকে কি ডাকবে, হয়তো বললো খুকু, খুকু এদিকে, তার বাড়ির নাম দেখবে খুকু। তার মামার বাড়িতে নাম দেখবে হয়তো মানা, তাকে মামার বাড়িতে ডাকে মানা বলে, কারণ প্রজ্ঞা পারমিতা বলে কেউ ডাকেই না তাকে। শর্টকাট নামের প্রয়োজন হয়েছে নামটা বড় বলে। এখানে এক্স্যাক্টলি সেম। তো বলের একক এত আমরা ইউজ করি, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, বারবার সম্ভব নয় এটা লেখা। ফলে এর আমরা শর্টকাট নাম রেখেছি, এর শর্টকাট আমরা নাম রেখেছি নিউটন। তাহলে নিউটন কিন্তু কোনো ফান্ডামেন্টাল ইউনিট নয়, মৌলিক রাশি নয়। তোমরা বললে যে স্যার আপনি তো বলছেন নিউটন, সেখানে তো ওই ফান্ডামেন্টাল ইউনিটগুলো নেই। এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি, দেখো মিটার স্কোয়ার দেখতে পাচ্ছি, এখানে মিটার পার সেকেন্ড, দুটো মৌলিক একক দেখতে পাচ্ছি। যখন আমরা নিউটন লিখছি, তখন আমরা দৈর্ঘ্য, ভর, সময়ের একক দেখতে পাচ্ছি না, এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি নিউটন। আমাদের মনে হবে যে এটা মৌলিক রাশি, কিন্তু মৌলিক রাশি এটা নয়, এটা একটা লব্ধ রাশি। কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, এর ডাক নাম হচ্ছে নিউটন। যেমন বললাম প্রজ্ঞা পারমিতা একটি মেয়ে, তার ডাক নাম হচ্ছে খুকু। তেমনই কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার শর্টকাট নাম হচ্ছে নিউটন। তাহলে নিউটন কিন্তু একটা লব্ধ একক। নিউটন এককটার ভিতরে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার রয়েছে। তোমরা কেউ ধরো অঙ্ক করলে, এখানে নিউমেরিক্যাল কোনো করলে, বলের একক তুমি ভুলে গেলে, তুমি কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখলে, সমস্ত স্যারই কিন্তু তাকে কারেক্ট দেবেন, ঠিক আছে? তাহলে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার যা, নিউটনও তাই। নিউটন একটা ডিরাইভড ইউনিট, আইজাক নিউটনের নামানুসারে রাখা হয়েছিল। এরপর হচ্ছে না, বিভিন্ন একক পদ্ধতি কেন হলো? ক্লাস 9-এ তোমরা পড়ে এসেছো যে মৌলিক আমরা এককগুলো বলছিলাম, দৈর্ঘ্য, ভর, সময়। দৈর্ঘ্য, ভর, সময়, এখানেও দৈর্ঘ্য, ভর, সময়। ওই মৌলিক এককগুলো সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ছিল সেন্টিমিটার, ভরের একক গ্রাম, সময়ের একক সেকেন্ড। ফার্স্ট
লেটারগুলোকে নেওয়া হয়েছিল সিজিএস করে, তার নাম রাখা হলো সিজিএস সিস্টেম। আবার একটা সিস্টেম ছিল যেখানে দৈর্ঘ্যের এককে ধরা হতো ফুট, ভরের এককে ধরা হতো পাউন্ড, সময়ের এককে ধরা হতো সেকেন্ড। ফার্স্ট লেটারগুলোকে নিয়ে এই সিস্টেমটার নাম বলা হয়েছে এফপিএস। আবার আরেক রকম মেট্রিক সিস্টেম ছিল, ক্লাস প্রাইমারি স্কুল থেকে আমরা পড়ছি, যেখানে দৈর্ঘ্যের এককে মিটার, ভরের এককে কিলোগ্রাম, সময়ের এককে সেকেন্ড ধরা হয়েছিল এমকেএস। ফার্স্ট লেটারগুলোকে নিয়ে এই সিস্টেমকে বলা হতো এমকেএস। তাহলে এতগুলো সিস্টেম হঠাৎ কেন হয়ে গেল? সিজিএস, এফপিএস, এমকেএস। এফপিএস মূলত ব্রিটিশদের, ইংল্যান্ডে চলতো। সিজিএস চলতো মেনলি ফ্রান্সে, ফরাসিদের সিস্টেম ছিল। তো এই সিস্টেমগুলো হয়েছিল তার কারণ ছিল যোগাযোগ ব্যবস্থা ছিল না এখনকার মতো। ফরাসিরা তাদের মতো ইউনিটে পরিমাপ করত, ব্রিটিশরা তাদের মতো ইউনিটে পরিমাপ করত, অন্যান্য দেশ তাদের মতো ইউনিটে পরিমাপ করত। তো বিভিন্ন রকম ইউনিট পদ্ধতি হওয়ার কারণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা প্রাচীন যুগে। এবার হচ্ছে না, পরে সায়েন্স যত এগোলো, প্লাস হচ্ছে মেনলি যত ব্যবসা বাণিজ্য এগোলো, তখন আমাদের অসুবিধা হতে থাকলো, বিভ্রান্তি হতে থাকলো। ধরো ভারতে আমরা কিলোগ্রামে ভর মাপলাম, মেপে আমরা কোনো কিছু একটা অর্ডার পাঠালাম ইংল্যান্ডে। এখন ইংল্যান্ডে কিলোগ্রামে কিছু মাপাই হয় না, তারা মাপে ধরো পাউন্ডে। তারা তো ওই অর্ডার কপিটা দেখে কনফিউজড যে কতটা মাল চেয়েছে ভারত থেকে আমদানি করার জন্য ভারতে, সেটা তো তারা বুঝতে পারবে না। তাহলে যখন বিশ্বে ব্যবসা বাণিজ্য চললো এবং সায়েন্সেও কোলাবোরেশন হতে শুরু করলো বিভিন্ন ইনস্টিটিউটের মধ্যে, তখন একই ইউনিট ব্যবহারের প্রয়োজন হলো। মানে ব্রিটিশরা দৈর্ঘ্য মাপবে ফুটে আর আমরা দৈর্ঘ্য মাপব মিটারে, কনফিউশনের সৃষ্টি হলো। তখন সায়েন্টিস্টরা সবাই মিলে 1960 সালে ফ্রান্সে বসে সবাই মিলে একটা মিটিং করলেন যে না, এরকম এফপিএস, সিজিএস, এমকেএস ডিফারেন্ট যদি এককে আমরা মাপতে থাকি তো আমাদের সবাইরই অসুবিধা হচ্ছে। তো সবাই ঐক্যমত্যের ভিত্তিতে একটা ইউনিট সিস্টেম চালু করলো। ফ্রান্সে চালু হয়েছিল, ফরাসি ভাষায় নামটা সিস্টেম ইন্টারন্যাশনাল ডে ইউনিট, এটাকেই বলি আমরা এসআই ইউনিট। বর্তমানে সবাই আমরা মিলে এটা ঠিক করে নিয়েছি যে আমরা আর সিজিএস, এফপিএস, এমকেএস ব্যবহার করব না, আমরা তার পরিবর্তে সবাই শুধুমাত্র এসআই পদ্ধতি ব্যবহার করব। এটাই সর্বাধুনিক প্রচলিত পদ্ধতি, সিস্টেম ইন্টারন্যাশনাল ডি ইউনিট। আচ্ছা, এখানে আরেকটা বলে রাখি, অনেকের তোমাদের ধারণা যে এমকেএস আর এসআই সেম, এমকেএস আর এসআই সেম, এটা আমি অনেককে দেখেছি ভাবতে, এটা কিন্তু ভুল। এমকেএস আর এসআই কখনোই সেম নয়, এদের মধ্যে মেজর ডিফারেন্স আছে। হ্যাঁ, এমকেএসকেই অনেক ইমপ্রুভ করে এসআই করা হয়েছে, এমকেএসের অনেক ইমপ্রুভড ভার্সান হচ্ছে এসআই। মূল ডিফারেন্স কি? এমকেএসে মৌলিক একক ছিল 3টে, মূল রাশি ছিল 3টে প্রাচীনকালে, এফপিএস, এমকেএস, সিজিএস, 3টেতেই। কিন্তু পরবর্তীকালে মৌলিক একক দেখা গেছে আরও বেশি, 7টা মৌলিক একক। তাহলে এমকেএস এবং এসআই এর মূল ডিফারেন্স হচ্ছে এমকেএস এ মৌলিক একক হচ্ছে 3 রকমের, মৌলিক রাশি 3টে, কিন্তু এসআই এর মৌলিক রাশি হচ্ছে 7টা। এটা একটা মেজর ডিফারেন্স। তাহলে এমকেএস এবং এসআই এক নয়, এসআই হচ্ছে এমকেএস এর অনেক ইমপ্রুভ এবং এক্সটেন্ডেড ভার্সান। এরপর এসআই এর এই যে মিটিংটা হলো, এসআই এর পদ্ধতি তৈরি করার জন্য সেখানে বেশ কিছু নিয়ম করা হলো। শুধু ইউনিটগুলোকে সেখানে চুজ করা হয়নি যে দৈর্ঘ্যের ইউনিট হচ্ছে মিটার, ভরের ইউনিট কিলোগ্রাম, সময়ের ইউনিট সেকেন্ড, উষ্ণতার ইউনিট হচ্ছে কেলভিন, এগুলো না, এগুলোকে লিখবো কিভাবে সে সম্পর্কেও কিছু আইন করা হয়েছে। এগুলো তোমাদের টেক্সট বই থেকে কিন্তু এটা পড়তে হবে, এখান থেকে এরকম কোশ্চেন আসবে না যেগুলো লেখো, কিন্তু গোটা বই জুড়ে আমরা যে লিখবো এই নিয়মটা না জানলে আমরা লিখবো কিভাবে। যেমন এখানে একটা নিয়ম বলি যে আমরা ডট চিহ্ন ব্যবহার করব না। ধরো 10 মিটার, মিটারকে সংক্ষেপে আমরা কি লিখবো? বানান করে মিটার লিখবো না, মিটারকে আমরা সংক্ষেপে লিখবো এম। সেখানে ফুল স্টপ দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, 10 মিটার লিখলে শুধু 10 এম লিখবো, ঠিক আছে? মিটারের অন্য কোনো শর্ট ফর্ম চলবে না, শুধুমাত্র এম লিখতে হবে একটা। বহু বচন ব্যবহার করব না, তোমরা জানো ইংরেজিতে বহু বচন ব্যবহার হয়, যেমন 20 নিউটন, 20 নিউটনস আমরা লিখবো না, 10 মিটারস লিখবো না, 5 কিলোমিটারস আমরা লিখবো না, কোনো প্লুরাল ইউজ হবে না।
যখন এসআই সিস্টেমে কোনো ইউনিট লেখা হবে, ইউনিটটা শুধু সিঙ্গুলারে লেখা হবে, ঠিক আছে? কোনো সায়েন্টিস্টের নাম থেকে কোনো ইউনিট যদি আমরা করি, যেমন বলের এসআই ইউনিট আমি বললাম যে নিউটন, তখন ক্যাপিটাল এন ইউজ করা হবে, অন্যান্য ক্ষেত্রে স্মল ইউজ করা হবে, যেমন মিটার, সেকেন্ড, এগুলো স্মল লেটারে লেখা হবে, কিন্তু নিউটন, অ্যাম্পিয়ার এগুলো ক্যাপিটাল লেটারেই লেখা হবে। বিজ্ঞানীদের প্রতি সম্মানের জন্য এটা করা হয়েছিল। যেমন তোমরা জানো যে গড লিখলে জি বড় হাতের লেখা হয়, সেরকমই সোজা হরফে লিখতে হবে। এটা আমরা হাতে লিখলে তো আমরা ইটালিক্স লিখতে পারি না। তোমরা জানো যারা এমএস ওয়ার্ড শিখেছো, কম্পিউটার শিখেছো, যে হেলানো যায় লেটারগুলোকে, ওয়ার্ডে যখন লিখি এরকম হেলিয়ে দেওয়া যায়, তাকে বলি কি? তাকে বলি আমরা ইটালিক্স। তো ইটালিক্সে লেখা যাবে না, 5 কেজি, কেজিটা সোজা লিখতে হবে। প্রিন্টিং সেকশন এটা করবে, তারা সবসময় ইউনিটগুলোকে নর্মাল লেটারে লিখবে, যেটাকে আমরা বলি রোমান হরফ, রোমান হরফে লিখবে, তারা কিন্তু ইটালিক্সে লিখবে না, মানে লেখা যাবে না। ইউনিটগুলো কিন্তু গুণভাগ হবে। তারপরের নিয়ম বলছে, যখন কোনো রাশি গুণভাগ হবে তার সঙ্গে সঙ্গে ইউনিটগুলোও গুণভাগ হবে। একটু আগে যেমন ক্ষেত্রফল আমি দেখিয়েছিলাম, 3 মিটার 3 মিটার ইন্টু 2 মিটার, আমি করেছিলাম কি 6 মিটার স্কোয়ার, তাহলে মিটার আর মিটার, দুটো মিটার গুণ হয়ে গেছে মিটার স্কোয়ার। তেমনই এই ইউনিটগুলো কিন্তু গুণভাগ হবে। এখানে যেমন দেখানো আছে দেখো, মিটার পার সেকেন্ডের সঙ্গে, মিটার পার সেকেন্ডের সঙ্গে একটা সেকেন্ড গুণ হলে দুটো সেকেন্ড কেটে যাবে, কেটে গিয়ে নতুন ইউনিট হবে কি? মিটার। তাহলে ইউনিটগুলো কিন্তু নর্মাল প্রসেসে গুণভাগ হবে। গুণভাগ বোঝানোর জন্যে আমরা ফাঁকা জায়গা রাখতে পারি বা ডট দিতে পারি। আমরা শর্টকাটের জন্য ডট দিতে পারবো না, মিটার লিখে আমরা ডট দিতে পারবো না। কিন্তু যদি দুটো রাশি গুণ হয়, যেমন ধরো আমি কার্যের একক বলছি, কার্য করেছো ডব্লিউ ইকুয়ালস টু কি? এফ ইন্টু এস। যদি এর ইউনিট লিখি, কার্যের ইউনিট আমরা লিখবো নিউটন ডট মিটার। তখন ডট লিখতে পারি যখন দুটো রাশিকে গুণ করব, কিন্তু শর্টকাটের সময় ডট লিখতে পারি না। নিউটন ইন্টু মিটার এভাবেও লিখতে পারি, আবার নিউটন মিটার শুধু স্পেস দিয়েও লিখতে পারি, ডট নাও দিতে পারি, কিন্তু দিতেও পারি। এরকম স্ল্যাশগুলো আমরা টু দি পাওয়ার -1 বা -2 করে লিখবো। যেমন জুল পার মিটার স্কোয়ার ইন্টু সেকেন্ড, আমরা লিখবো কি? জুল ইন্টু মিটার টু দি পাওয়ার -2, সেকেন্ড টু দি পাওয়ার -2। তির্যক রেখা, তার বদলে আমরা ঋণাত্মক ঘাত ব্যবহার করা পছন্দ করব। এছাড়া যখন কেলভিনে লিখবো কোনো টেম্পারেচার, তোমরা যখন বয়েলস ল, চার্লস লর অঙ্ক করেছো, কেলভিন তোমরা ইউজ করেছো, কেলভিনে কিন্তু আমরা ডিগ্রি চিহ্নটা দেবো না, শুধু কেলভিন লিখলেই চলবে আমাদের। তাহলে এই সঠিক ব্যবহার কিন্তু আমাদের প্রয়োজন। তাহলে এই নিয়মগুলো তোমরা কিন্তু টেক্সট বুক বই থেকে পড়বে। যেমন সেকেন্ড সংক্ষেপে এসিসি আমরা লিখবো না, এস লিখবো। মিটার পার সেকেন্ড আমরা মিটার পার সেকেন্ড এইভাবে লিখবো, বা মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1 লিখবো। আমরা জানি আয়তনের একক সিসি, কিউবিক সেন্টিমিটার, এরকম লিখবো না, আমরা সেন্টিমিটারের কিউব লিখবো। কিলোগ্রামস লিখবো না, কিলোগ্রাম লিখবো। এরকম অনেক রুল রয়েছে, ঠিক আছে? তাহলে এই এসআই এর রুলগুলো আমরা পড়বো, কারণ গোটা বছর ধরে যে আমরা পড়াশোনা করবো, 2 বছর ধরে, ইউনিটগুলো আমাদের লিখতে হবে। ইউনিটগুলো লিখলে আমরা শর্টকাটে ইংরাজিতে এরকম নিয়ম মেনে আমরা লিখবো। আজকের ক্লাসটা অনেকটাই লম্বা হয়ে গেছে, তোমরা পাঠ করে করে পড়ো, একটুখানি পাঠ পড়ো, সেটা বুঝে রেখো। যেটা বুঝছো বই পড়ে নিও, সঙ্গে সঙ্গে বইয়ের সঙ্গে একটু মিলিয়ে রেখে তুমি যেটা বুঝছো খুব সংক্ষেপে খাতায় সেটা একটু লিখে রাখবে তোমরা। আর তোমাদের যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ছো, তাদের কিন্তু ফার্স্ট সেমটা হবে এমসিকিউ এর ওপর, মানে ডেফিনেশান, কোনো ক্যারেক্টারিস্টিক, এগুলো তোমাদের লিখতে দেবে না, কোনো ডেরিভেশন থাকবে না, তোমাদের থাকবে এমসিকিউ। এমসিকিউ এর জন্য কি আমাদের খুব ভালো করে কিন্তু টপিকগুলোকে বুঝতে হবে, লজিকগুলোকে আমাদের বুঝতে হবে, কারণ তার উপরেই কিন্তু আমাদের বিভিন্ন নিউমেরিক্যাল সলভ করতে হবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা কিন্তু ডাইমেনশন নিয়ে পড়বো, মাত্রা নিয়ে। যাদের কিছু প্রবলেমও রয়েছে মাত্রাতে, এখানে দেখবে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। 9-এ হয়তো একটু অসুবিধা হতো, এখানে অনেক লজিক্যালি তুমি বুঝতে পারবে। আমরাও অনেক লজিক্যালি এক্সপ্লেন করি, প্লাস এখানকার বইগুলো অনেক ইমপ্রুভড বই, এখানে বইয়েতেও অনেক এক্সাম্পল দিয়ে অনেক সুন্দর করে বোঝানো আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। আর তোমরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, একটু লাইক দিয়ে দাও ভালো লাগলে, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও। তাহলে এই পর্যন্তই থাকলো আজকের ক্লাস। টাটা।